বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। টানা অবরোধ চলছে 2 মাসের অধিক সময়, আবার শুরু হচ্ছে আজ ভোর থেকে 72 ঘণ্টা হরতাল। গত শুক্রবারে সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপারসন এবং 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া জানিয়েছেন যে যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। যারা এখন আন্দোলনে শরিক হননি তাদের শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন এবং মোটামুটি মোটা দাগে বলা যেতে পারে 3-4টে বিষয়ের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন যে তার সমস্যা সমাধানের জন্য সেটি হচ্ছে তার নেতাকর্মীদের মুক্তি এবং নিপীড়ন নির্যাতন বন্ধ করা, দমনপীড়ন বন্ধ করা এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়ে এটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এবং তার জন্য প্রয়োজনীয় সংলাপ করা। এই হচ্ছে মোটা দাগে তার চাওয়া। এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের কোনো সম্ভাবনা নিয়ে জানিয়ে দিয়েছেন, অন্তত তার ভাষায়, যে জঙ্গিবাদের নেত্রীর সঙ্গে কোনো ধরনের সংলাপ হতে পারে না। এর বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালকে কিছু কথাবার্তা বলেছেন। তার আগের দিন অবশ্য বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের পরই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে। গোটা দেশবাসী নানা বিষয় নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছে। দেশের অর্থনীতি বিপর্যস্ত, শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়বার উপক্রম হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে মানুষের জানমালের নিরাপত্তা একেবারেই নেই বলতে বলা যেতে পারে। কারো মধ্যেই নিশ্চিত করে কেউ বলতে পারবেন না যে ঘর থেকে বেরোবার পরে তিনি স্বাভাবিক অবস্থায় আবার ঘরে ফিরতে পারবেন জীবন নিয়ে, কিংবা ফিরলেও তিনি সুস্থভাবে ফিরতে পারবেন, এরকম নিশ্চয়তা কারো মধ্যে নেই। সংকটজনক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রাক্তন সভাপতি আর্কিটেক্ট মুবাশির হাসান। আমার ডানে রয়েছেন বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম এর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আর্কিটেক্ট মুবাশির হাসান, আপনাকে দিয়ে শুরু করি যে বেগম জিয়ার প্রেস কনফারেন্স শুনলেন আপনি। 51 দিন পরে তিনি আবার জনসমক্ষে এসে সাংবাদিকদের সামনে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন যে যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং মানুষকে কষ্ট স্বীকার করে নেবার জন্য অতীতের অনেক উদাহরণ তিনি টেনে আনবার চেষ্টা করেছেন। সেভাবে না হলেও ঢালাওভাবে বলেছেন যে অতীতের এরকম অসংখ্য নজির রয়েছে। তো সংবাদ সম্মেলন এবং তার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী গতকাল খুব খোলামেলাভাবেই বলেছেন যে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নেই। আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ। প্রথমে আমি এটাকে পূর্ণাঙ্গ প্রেস কনফারেন্স বলবো কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ আমি যতটুকু জানি যে উনি কোনো প্রশ্নের উত্তর দেন নাই। অর্থাৎ বলা যেতে পারে যে উনি ওনার বক্তব্য প্রেসের সামনে উপস্থাপন করেছেন, এইভাবেই শুরু করতে পারি। আর উনি যে বক্তব্যগুলি নিয়ে এসছেন সেগুলি সামগ্রিকভাবে ইতিপূর্বে যা যা বলার ছিল ইতিপূর্বেও এটা বলা হয়েছে, আন্দোলনও এটার ধারাবাহিকতাই চলছে। সেখানে সবচেয়ে বড় জিনিসটি যেটা আমার কাছে লাগছে যে এই যৌক্তিক যে অবস্থা এখানে কি উনি পৌঁছাতে পারবেন। কারণ ইতিপূর্বে অতীতের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পারবো এই ধরনের আন্দোলনের পিছনে জনগণের একটা প্রচন্ড সমর্থন ছিল, নেতৃত্বের কারিশমা ছিল। আর কষ্টর কথা বলছেন, বঙ্গবন্ধুর ডাকে যখন স্বাধীনতার আন্দোলন হয়েছে এর চেয়েও মানুষ অনেক অনেক বেশি কষ্ট সহ্য করেছে। বাংলাদেশের মানুষ যৌক্তিক কার্যক্রমের ভালো কাজের জন্য এবং যেটা দৃশ্যমান গ্রহণযোগ্য একটা পর্যায়ে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টার পিছনে কিন্তু জনগণ সবসময় পাশে থাকে। কিন্তু আমরা এখানে সামগ্রিকভাবে যে জিনিসটি দেখতে পাই সেটা হচ্ছে সবচেয়ে বড় আমার দৃষ্টিতে, আমি যেহেতু আওয়ামী লীগকে প্রচন্ডভাবে সাপোর্ট করি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের ভুল ত্রুটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলি। আপনারা যদি এখানে দেখেন আওয়ামী লীগ খারাপ, আমি যদি বলি আওয়ামী লীগ খারাপ, তাহলে বিএনপি আমার দৃষ্টিতে অনেক বেশি খারাপ, কারণ এই বিএনপির সাথে জামাত ওতপ্রোতভাবে জড়িত এবং সমস্ত কার্যক্রমের সাথে জামাত পর্দার অন্তরালে না, একেবারে সামনাসামনি জামাত সমস্ত কিছু কার্যক্রম পরিচালনা করছে। আমার মাঝে মাঝে ভয় হয় সত্যিকার অর্থই কি খালেদা জিয়ার হাতে, বেগম খালেদা জিয়ার হাতে কি কোনো ক্ষমতা রয়েছে? উনি কি কোনো কিছু কন্ট্রোল করতে পারেন? এবং আমি আরেকটি জিনিস যেটা ভয় পাই, আমার নেত্রী প্রায়ই বলেন যে সন্ত্রাস বন্ধ করা মানে আন্দোলন বন্ধ করলে পারেই সন্ত্রাস বন্ধ হবে। আমার কাছে এখন আর মনে হয় না যে বেগম জিয়া আন্দোলন বন্ধ করলে, আলোচনার জন্য দ্বার উন্মোচন করলে সন্ত্রাস বন্ধ হবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ সেটি বোধহয় হাতের বাইরে চলে গেছে, অলরেডি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। আর একটা জিনিস আমাদের কিন্তু সবাইকে জানতে হবে যে এই দুরবস্থার জন্য এবং এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরির পিছনে
শুধুমাত্র কিন্তু বেগম জিয়াকে দায়ী করা ঠিক হবে না, এর সাথে আমার দলও কোনো না কোনোভাবে জড়িত। কিভাবে জড়িত আমি আপনাকে বলি, একটি শিশু যদি বাবা মার দ্বারা প্রতিনিয়ত অপ্রেসড হয়, তাকে যদি আপনি ঘরের ভিতরেও বন্ধ করে রাখেন, তার কোনো মতামতকে দাম না দেন, তার কোনো কিছুকে যদি আপনি সহযোগিতা না করেন, সে কি করবে? ঘরের ভিতরে সমস্ত জিনিস বাঁধবে। তার কাছে যদি দিয়াশালাই থাকে, ঘরের ভিতরে সে আগুন লাগিয়ে দেবে। অবস্থা কিন্তু এইটি করা হয়েছে। প্রায়ই বলা হয় যে 1 বছর ইলেকশনের পরে 1 বছর তো স্বাভাবিক অবস্থা ছিল। স্বাভাবিক অবস্থার পিছনে আমি অন্তত ইলেকশনের পরপর বহুবার বলেছি যে এই ইলেকশন কোনো বঙ্গবন্ধুর রাজনীতিকে কখনো সমর্থন করে না, এই গণতন্ত্রকে কখনোই সমর্থন করে না। যেভাবে ইলেকশন করা হয়েছে, যেভাবে কনস্টিটিউশন পরিবর্তন করা হয়েছে, এটি কখনোই সঠিক না। এবং একটি কথা আমি বহুভাবে বলেছি যে আওয়ামী লীগের বহু নেতাকে আমি জিজ্ঞেস করেছি যে ধরুন হাইকোর্টের নির্দেশে এই কনস্টিটিউশনটি পরিবর্তন করা হয়েছে, ধরে নেন যে ওই সময় বিএনপি পাওয়ারে আছে এবং বিএনপি ঠিক একইভাবে একই কাজগুলি যদি করে থাকতো এবং একইভাবে যদি ইলেকশন করার জন্য আমাদেরকে ডাক দিত, অর্থাৎ আওয়ামী লীগকে ডাক দিত, সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগ ইলেকশনে যেত? সত্যি কথা বলতে কি আওয়ামী লীগ একজন নেতা নেত্রীর কাছ থেকেও আমি সঠিক উত্তর পাই নাই। একজনও বলেন নাই যে আমরা এই ধরনের ইলেকশনে পার্টিসিপেট করতাম। যদিও ওনারা বলতেন তাহলে আমি প্রতিবাদ করতাম যে এই ধরনের কনস্টিটিউশনে আওয়ামী লীগের কোনো অবস্থাতে ইলেকশনে যাওয়া উচিত না। এই হলো সামগ্রিক অবস্থা। এখন এই 1 বছর যখন বিএনপির কাছ থেকে কোন রকম আঘাত আসে নাই, যুদ্ধ অপরাধীদের বিচার সঠিকভাবে চলেছে, তখনকার সময়ের যদি কিছু ঘটনা আপনারা দেখেন, আপনাদের কাছেই আছে। প্রতিনিয়ত আমার দলের কিছু লোক কি ধরনের ভাষা এবং শব্দ চয়ন করে খালেদা জিয়ার পিছনে লেগেছিলেন এবং বিএনপির পিছনে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যগুলির মানে আমি এইভাবে বলি, তাড়াতাড়ি মারামারি করতে আসো। মারামারি করার জন্য উস্কানোর যে ভাষা, সেই ভাষাগুলি তারা ব্যবহার করেছে। ঘটনার পরিণতিতে তাই হয়েছে। এখন আবার উল্টা ভাষায় আমরা কথা বলছি। সন্ত্রাস বন্ধ কখনোই এককভাবে বিএনপি করতে পারবে না। বিএনপি যদি কালকে বলে যে আমরা আন্দোলন বন্ধ করে দিলাম, তাতে সন্ত্রাস বন্ধ হবে বলে আমার বিশ্বাস না। তারপরেও আরেকটি কথা যেটা আমি এখন ভয় পাই, আওয়ামী লীগের ভিতরে একটি দল রয়ে গেছে যাকে আমি বলি ফ্র্যাঙ্কেনস্টাইন, যেটা বঙ্গবন্ধু তার জীবদ্দশায় পৃথিবীর ইতিহাসে কোন নেতা কখনো কোনোদিন নিজের ভুল এরকম পাবলিকলি স্বীকার করেন নাই। বঙ্গবন্ধু বলেছিলেন আমার চারপাশে চাটার দল। আত্মসমালোচনা করার মতন শক্তি বঙ্গবন্ধুর ছিল, উনি করেছিলেন যে আমার চারপাশে চাটার দল। 40 বছর পরে আমার নেত্রী এই কিছুদিন আগে বলেছেন আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। হোয়াট ডাজ দ্যাট মিন? ইটস এ ডেঞ্জারাস থিং। প্রধানমন্ত্রী নেত্রী যখন এই কথা বলে, তার পাশের একদম আত্মিক সম্পর্ক যার সাথে তার ছিল, তাদের কেউ না কেউ তাকে প্রচন্ডভাবে চিট করেছেন। তারই ভাষায় সমস্ত আওয়ামী লীগকে উনি বলেছেন যে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। যখন আপনি সন্ত্রাসী বা এই অন্যায়কারীদের মুখোশ উন্মোচন করা শুরু করবেন, তখন কিন্তু তারা পারে না এমন কোনো কাজ নাই। আমি ওই জন্য বহুবার বলেছি আমি কিন্তু প্রচন্ড রকম ভীত, যে কোনো সময় আমার নেত্রীর উপরে যে কোনো ধরনের আঘাত হতে পারে। কারণ উনি এই মানুষগুলিকে চিনেছেন যারা সত্যিকার অর্থে এখন ফ্র্যাঙ্কেনস্টাইন, তারা পারে না এমন কোনো কাজ নাই। এখন বিএনপি যদি এই আন্দোলন বন্ধ করে, আর যারা চান যে এই ঘটনাটি চলতে থাকুক, ঘটনাটি চলা মানে কি 5 বছর ইলেকশন না করে থাকা, তারাই তো তখন এই সন্ত্রাসী কাজটি করবে। ওই লোকগুলিকে দিয়েই করাবে যাদেরকে দিয়ে বিএনপি করাচ্ছে বা জামাত করাচ্ছে। সন্ত্রাসীরা তো ভাড়ায় খাটছে। এই কথাগুলি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর আপনার কথায় আমি আসি, তাহলে আমাদের পরিত্রাণ কিসে? পরিত্রাণ একটু পরেই আসি। আচ্ছা ঠিক আছে, আমি পরে শুনে আসি। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী কিভাবে দেখেন আমরা একটু শুনে, একজন ব্যবসায়ী নেতা হিসেবে। মাঝখানে অবশ্য তিনি নাগরিক সমাজের একজন হয়ে উঠছিলেন, এরকম একটা আলোচনা এসেছিল, পরে অবশ্য জানা গেছে যে তিনি তার সঙ্গে যুক্ত নন। আমি আসলে এত পণ্ডিত না, আমি তো জ্ঞানীও না যে এইসব রাজনীতির জিনিসটা মধ্যে আমি নিজেকে সম্পৃক্ত করব। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করাটি আমি পছন্দ করি এবং ব্যবসার বাইরে আমি রাজনীতি তো আপনাকে প্রবলভাবে স্পর্শ করছে। এই জায়গাটাই আমি আসতেছিলাম যে তবে এটা ঠিক যে আজকে একটা ব্যবসায়ী হই আর একটা নর্মাল সিটিজেন হই, আমরা লিডারদের কাছে কি চাই? আমরা কিন্তু লিডারদের কাছে চাই যে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দাক,
যে পরিবেশে আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো, বাচ্চারা স্কুলে যেতে পারবে, যারা চাকরি করে তারা চাকরিজীবী চাকরি করতে পারবে, যে ব্যবসা করে তারা ব্যবসা উন্নতি ঘটাতে পারবে এবং ব্যবসা করতে পারবে নির্দ্বিধায়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই। কারণ দেশ স্বাধীন, এটা আমার দেশ, এটা আমাদের দেশ। নেতারা কারা? আমাদের নেতারা। এবং ওনাদেরও কিন্তু চাহিদা জনগণের কাছে কিন্তু একটাই, ওনারা যখন যে ম্যান্ডেট নিয়ে ওনারা ইলেকশন করেন বা ভোট হয়, একটাই কিন্তু, যে দেশকে আমরা আরো উন্নতির পথে নিয়ে যাব, আমরা এডুকেশনকে আরো শক্তিশালী করব, আমরা হাউজিং বলেন, মেডিকেল বলেন, এই জায়গাগুলি কিন্তু উন্নতি করব, দেশের কর্মপরিবেশ, কর্মসংস্থানের যাতে ব্যবস্থা হয় সেদিকেই কিন্তু এই হলো এজেন্ডা। তার মানে কি, একটা এন্ড ওনারা ওনাদের এজেন্ডাও কিন্তু তাই, যে এজেন্ডার উপর ভিত্তি করে কিন্তু ইলেকশনগুলি হয়, ভোটগুলি আসে, আমরা ওনাদেরকে কিন্তু সেই ভোটের মাধ্যমে আনি। এখন এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এমন এক জায়গায় যে আমার মনে হয় যে আমরা কেমন জানি একটা দ্বিধা বিভক্তের মধ্যে চলে গেছি। প্রথম জিনিস, আমি আমার বন্ধুকে কি বিশ্বাস করি বা বন্ধুকে আমাকে বিশ্বাস করে, মানে আমাদের মধ্যে কেমন জানি একটা এইভাবে কথা বললে তুই আওয়ামী লীগ, এভাবে কথা বললে তুই বিএনপি, হ্যাঁ না, এবং প্রত্যেকে যেমন একটা রিজিড। বাট এটা তো আমাদের মধ্যে হবার কথা ছিল না। নেতারা নিশ্চয় এই জিনিস আমাদের কাছ থেকে চায়ও না বোধ হয়, বাট এটা তো হয়ে যাচ্ছে। আজকে কোনো ইনস্টিটিউশন যদি আপনি বলেন, কোনো ইনস্টিটিউশন কনফিডেন্টলি বলতে পারবে না তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা ওদের সবার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্সি আছে, মুক্তভাবে চিন্তা করতে পারে, মুক্তভাবে কথা বলতে, তাও পারে না। তাদের সব প্রত্যেকটা ইনস্টিটিউশন, গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোর মধ্যেও কেমন জানি এখন সন্দেহ যে না এটা এইভাবে না, কারণ প্রমোশন হবে না, না এটা ওদিকে চলে যাবে। তা এই যদি চলে তাহলে ওনারা কারা? মানে মাঝে মাঝে প্রশ্ন আসে, ওনারা কি সত্যি আমাদের লিডার? কারণ আমরা তো রাজনীতি করি না, আমরা কিন্তু যে যার প্রফেশনে আছি। উনি আর্কিটেক্ট, উনি স্থাপক, উনি ওনার প্রফেশনে আছে, আপনি সাংবাদিক, আপনি সাংবাদিক প্রফেশনে আছেন, আমি ব্যবসায়ী জায়গায় আছি। এবং আমরা কেউ রাজনীতি করব না, যে কারণে আমরা যার যার প্রফেশনে কিন্তু নিজেদেরকে সেইভাবে আমাদের কমিটমেন্ট যেগুলি আছে সেগুলি আমরা রাখার চেষ্টা করি। এবং আমরা সবসময় আশা করি যে মানুষগুলো রাজনীতি করছে ওরা আমাদেরই কিন্তু নেতৃস্থানীয় মানুষ, আমাদেরই লিডার, ওনারা আমাদেরকে গাইড করবে, ওনারা সে পরিবেশ দিবে, ওনারা কি চায়, দেশ কিভাবে উন্নতি হবে, কোথায় নিতে চায়, এই স্বপ্ন কিন্তু ওনারা দেখে এবং এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করি এবং আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা কিন্তু ওনারা করে দেয়। কিন্তু যখন দেখি যে ওনারা ওই জায়গার মধ্যে নাই এবং দেশ সবার চিন্তাধারার মধ্যে দুইটা ভাগ, তখন কিন্তু শঙ্কিত হয়ে যায়, তখন কিন্তু টেনশনে পড়ে যায় আসলে কি হচ্ছে। এই যখন আমি টিভিতে যখন গত পরশুদিন থেকে হঠাৎ করে দেখি যে বিএনপি নেত্রী খালেদা জিয়া উনি বক্তৃতা দিবেন প্রেসে, কেমন যেন একটা মনের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। সে আশার নিয়ে আমি কিন্তু বসে আছি, 4টার সময় দেখার কথা না, 4টা না, তাও বসে আছি, খুলে আছি, 5টার সময় উনি শুরু করলেন। অনেক আশা যে নিশ্চয়ই আমাদের লিডার কোন একটা ডাইরেকশন আমাদেরকে দিবে, যেখানে আমরা একটা স্বপ্ন দেখবো, একটা আলো দেখব। কিন্তু কি হলো, ওই তথাকথিত ডিসকাশন কমেন্টেই কিন্তু চলে গেল যে এরকম পরিবেশ দিতে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে। কিসের ত্যাগ? দ্য কোশ্চেন কামস, আমি আর কিসের কার জন্য ত্যাগ স্বীকার করব? হ্যাঁ, স্বাধীনতার জন্য একটা কজ ছিল এবং ওনার কথা কিন্তু এটি বোঝা গেছে যে ওনার দলের নেতা কর্মীরা সেই অর্থে সম্পৃক্ত হচ্ছেন না, সেটি কিন্তু আকার ইঙ্গিতে বোঝা গেছে। যারা এখনো নিষ্ক্রিয় আছেন তারা সক্রিয় হন, সেটা কিন্তু আমার বুঝার, আমি বুঝতে চাইও না, কারণ আমি তো বললাম আগে আমি ব্যবসায়ী, আমি দেখতে চাই যে সেই আলো, যে আলোতে আমি বুঝতে পারবো যে 3 মাস না 6 মাস আমাকে এই আনসার্টিনিটির মধ্যে থাকতে হবে এবং এরপরে আমি আবার দেশকে আবার গুছাবো। দেখেন, বাংলাদেশের একটা বিউটি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাই, আমরা খারাপ জিনিস কিন্তু মনে রাখতে পারি না। আমি অনেক জায়গায় এটা কিন্তু অনেক টকশোতে বলেছি যে ইট ইজ অ্যান অ্যাসেট। এটা যখন সিদরের মতন ঘটনা ঘটে আমরা সবাই ইউনাইটেড হয়ে যাই। আমাদের মা, বৃদ্ধ মা, সেও কিন্তু তার যতটুকু কাপড় আছে সেটাও কিন্তু তুলে দেয়,
এবং আমরা সবাই চলে যাই, আমরা ভুলে যাই কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াত, কে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পরে বাংলাদেশ একদিনের জন্য হরতাল শিথিল করা হলো, মানে 12 ঘন্টা। এই যে বিউটি বাঙালি, হ্যাঁ, এই সিডরে যারা এফেক্টেড হলো, আপনি দেখবেন 3 মাস পরে ওদের মধ্যে কেমন একটা আলো, ওদের একটা স্বপ্ন যে হ্যাঁ এই যে আবার আমরা ঘরটা উঠাচ্ছি, এই যে আমাদের পাশে সবাই ছিল, হ্যাঁ, এই যে আমাদের কিছু কিছু হেল্প করেছে, ওরা কিন্তু দে আর নট অরিড। এবং আগামীতে আবার হতে পারে আমাদের সমস্ত যে জ্ঞানী মানুষরা, ওনারা কিন্তু বলছে যে আবার এরকম সিডরের মতো ঘটনা ঘটতে পারে, কিন্তু মানুষগুলির মধ্যে কিন্তু সেই ভয়, সেই সংকোচটা কিন্তু নাই। এবং এই মানুষের, এই এত লেস এক্সপেক্টেড মানুষ, সেই মানুষগুলি কিন্তু আশা যদি না পায়, সেই মানুষগুলি যদি দেখে যে আগামীকাল কি হবে, পরশু কি হবে, এতটুকু যদি নিশ্চয়তা পরিষ্কার না থাকে, আমি তো মনে করি যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আমাদেরকে মানে এই আমাদের বাঙালির যে ইয়াটা সিম্পলিসিটি, এবং সেটাকে মিসইউজ করা হচ্ছে বাই আওয়ার লিডার্স। এবং এই এক্সপ্লয়েট করা আমাদের মানে এই মনোভাব, এই মানসিকতাকে এক্সপ্লয়েট করার অধিকার আমার মনে হয় আমাদের লিডারদের নাই। আমি যখন কালকে দেখি যে উনি কিন্তু ওনার সেই স্পেসিফিক কোনো সাজেশন আসলো না, তার মানে কি উনি ওনার জায়গায় কিন্তু বসে আছেন, আবার এদিকে আমার প্রাইম মিনিস্টার উনি ওনার জায়গায় কিন্তু বসে আছেন। দেন হু উইল ব্রিজ ইট? একজনকে না একজনকে তো আসতে হবে। আমরা তো এটা তো বাংলাদেশ আর পাকিস্তান বা বাংলাদেশ আর আফগানিস্তান নিয়ে বসি নাই। বাংলাদেশ আমরা কারা? আমরা একটা পরিবার। রাজনীতিবিদরা তো আমাদেরকে ওইভাবে দেখতে পারেন, আমরা যে একটা পরিবার, সেই জিনিসটা কিন্তু ওনাদের অ্যাক্টিভিটিজে মনে হচ্ছে যে না, আমরা কিন্তু ভাগ হয়ে যাচ্ছি। আমি মনে করি যে এই জায়গাটা এসে আমরা স্তম্ভিত হয়ে যাই। দেশের ইকোনমি দিনকে দিন, ইকোনমির প্রশ্নে আপনার কাছে আবার আসবো, তখন একটু শুনবো যে ইকোনমির উপরে আসলে গত 67-68 দিন কি প্রভাব ফেললো এবং সামনের দিনগুলো আসলে কি দেখছেন আপনারা। আমি শুনতে আসবো আপনার কাছে, কারণ কিছু বিষয় আছে, বোঝাই গেছে যে আপনি সেই জায়গায় ঢুকতে চাইছেন না বা চাইবেন না, যেহেতু ব্যবসায়ী নেতা, সেই জায়গায় আপনি থাকুন। বিষয় মোবাশ্বের হাসানের সঙ্গে একটু আলাপ করি। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, আপনি জানেন যে নিখোঁজ রয়েছে, ওনার পরিবার বলছে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পরিচয় দিয়ে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন পুলিশের কাছে তার সম্পর্কে কোনো তথ্য নেই, তবে তিনি অনেকগুলো মামলার আসামি, সে কারণে তাকে পুলিশ খুঁজছে। এই ঘটনাটিকে আপনি, না, এটা তো খুবই দুঃখজনক। আমরা ধরে নিলাম যে ওনাকে পুলিশ ধরে নাই, তো উনি ভ্যানিশ হয়ে গেলেন, এটার দায়িত্ব তো এই সরকারের। আর মানুষের বিশ্বাসযোগ্যতা সরকারের উপরে নাই, এই জিনিসটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে। একটি মানুষ নিজেও হারিয়ে গেলে এখন আমরা মনে করে নেই যে র্যাব বা পুলিশ বা কেউ তাকে। এবং মাহমুদুর রহমান মান্না যখন এক্স্যাক্টলি আমি ওখানে আসছি যে দেখেন, মাহমুদুর রহমান মান্নার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আমি জানি না উনি কোথায়। আমরা তখন একটি ক্যালকুলেশন করলাম যে এত ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হয়, লেট আস ওয়েট টিল দ্যাট টাইম। লাকিলি মাহমুদুর রহমান মান্নার ঘটনাটা ওই সময় পার হওয়ার আগেই থানাতে হস্তান্তর করা হয়, কিন্তু তার আগ পর্যন্ত ভাষা কি ছিল আপনি বলেন? আপনারা কোথাও দেখাতে পারবেন যে পুলিশ বলেছে আমাদের কাছে তথ্য আছে? না, পুলিশ তো বলেছে যে আমরা করিনি, কেউ করে নাই। তাহলে মাহমুদুর রহমান মান্না কি মাটি ফুঁড়ে বের হয়ে আসলো? এই ঘটনাটা এগুলির থেকেই কিন্তু এখানে কিছু কিছু জায়গায় আমার মনে হয় কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু কিছু লোক সরকারকেও প্রতিপন্ন করার জন্য বিশেষ ঘটনা ঘটায়। না হলে কেন, যদি ওইখানে এত লোক দেখেছে যে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে সালাউদ্দিনের কেসটি, তাহলে। এবং সালাউদ্দিন আহমেদের তো আসলে পুলিশের নজরদারির মধ্যেই থাকবার কথা, কেননা তিনি প্রতি সপ্তাহে 2 বার করে বিবৃতি দিয়ে হরতাল ডাকছেন, এবং তিনি তো এই মুহূর্তে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পুলিশের নজরদারির বাইরে থাকার কোনো কারণ নেই। আর তার মতন একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, এলাকাবাসীর তথ্য যেটা জানা যাচ্ছে যে সেখানে কয়েকটি গাড়ি এসেছিল, কয়েকটি গাড়িতে লোক নেমেছে। ইভেন গতকালকে বোধহয় আপনাদের টেলিভিশনে আমি ওই সিকিউরিটি গার্ড যেটা ওই বাড়ির, তার তথ্য হচ্ছে, তাকে বলা হয়েছে আমরা ডিবি থেকে এসেছি, গাড়ি নিয়ে এসছে, সে অনেক ডেসক্রিপশন দিল। এখন এই ধরনের ঘটনা আমি ধরে নেই সালাউদ্দিন সাহেব নিজেই হারিয়ে গেছেন বা তাকে সরকার না বাইরের কেউ নিয়ে গেছে, তাহলে আমি পরিষ্কার একটি কথা বলতে চাই, আমি মোবাশ্বের যে কোনো মুহূর্তে এইভাবে এই ধরনের কিছু ক্রিমিনাল যদি সরকার না করে থাকে, ক্রিমিনাল ঢাকা শহরের বুকে
থেকে আমাকে তুলে নিয়ে যেতে পারে, এবং সেখানে আমার মন্ত্রী বলবে মোবাশ্বের নিজেই লুকিয়ে আছে, অথবা মোবাশ্বের দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়ে গেলে আমার এয়ারপোর্টে ডকুমেন্ট থাকার কথা, সেটাও নাই, আমি দেশেও নাই, আমাকে ওনারা খুঁজেও বের করতে পারছেন না। তাহলে ঢাকা শহরের সাধারণ মানুষের জীবন কোন জায়গায় আছে? স্থানীয় সরকার মন্ত্রী, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম কালকে কিছু কথাবার্তা বলেছেন। তার মধ্যে 2-3টে বক্তব্য তার, আমি জাস্ট আপনার ছোট ছোট কমেন্টস দিতে চাই। একটিতে তিনি বলছেন যে আইএস এখন সবচেয়ে আলোচিত যে জঙ্গি সংগঠন যারা ইসলামিক স্টেট করতে চায়, আইএস এর সহায়ক হচ্ছেন বেগম জিয়া। আপনি এগ্রি করেন কিনা? আইএস এর সঙ্গে বেগম জিয়ার কোন সম্পর্ক? আমি হতে পারে, যদি আমার এখন প্রশ্ন অন্য, যখন একটা দেশের মন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী কাউকে সন্ত্রাসী বলে, আমি ধরে নেব কোর্টে যা ডকুমেন্ট আছে তার চেয়ে বেশি ডকুমেন্ট তার হাতে আছে। আদারওয়াইজ নেতৃস্থানীয় কোনো ব্যক্তি কাউকে, এবং বিএনপির মতো একটি দলের যদি আইএস এর সঙ্গে এরকম সম্পর্ক থাকে, গোটা যারা আইএস নিয়ে গোটা বিশ্ববাসী এখন উদ্বিগ্ন, সবার তো নজর তাহলে সেই সূত্র ধরে বাংলাদেশের দিকে থাকবে। আমি ওইখানেই আসতেছি। সেটা হচ্ছে যে যখন আমার প্রধানমন্ত্রী এবং আমার দলের নেতৃস্থানীয় ব্যক্তি যখন একদম নাম ধরে ইত্যাদি বলেন, তখন আমি ধরে নেব যে ওনাদের হাতে প্রচুর ডকুমেন্ট রয়ে গেছে। এখন এই ডকুমেন্ট থাকার কারণে ওনারা বলতে পারছেন, নাহলে আমি আপনাকে চোর ডাকাত তো বলতে পারি না আমার কাছে যদি ডকুমেন্ট না থাকে। তাহলে ওনারা বলতে পারছেন। এখন আমি একজন এদেশের নাগরিক হিসাবে আমার প্রশ্ন, আপনাদের কাছে এসব ডকুমেন্ট আছে, কেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করে পানিশমেন্ট কেন ধরছেন? ওয়ারেন্টি ইস্যু করা আছে। আমি ওইটা নিয়েও আসতেছি, আমি ওই কথাটা বলছি যে আচ্ছা, মোবাশ্বেরের নামে যদি ওয়ারেন্ট ইস্যু হতো তাহলে এই ওয়ারেন্টি পৌঁছাতে কতদিন লাগতো? এবং কালকে একজন বলল যে এক রিক্সাওয়ালাকে বলতেছে, স্যার ওয়ারেন্টটা নিয়ে যারে পাঠানো হয়েছে তার তো 2 ঠ্যাং খোরা, সে তো গড়ায় গড়ায় যাইতেছে। এখন আমরা একটি 16 কোটি মানুষের একটি দেশের মানুষ, নেতা নেত্রীদের সম্পর্কে এই ধরনের কথা কেমনি আমরা বলি? এই সিচুয়েশনটা কেন আপনারা তৈরি করছেন? সরাসরি বললেই হয় যে আমরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অ্যারেস্ট করতে চাই না, অনেকগুলি অপশন নিয়ে আমরা চিন্তা করছি, সেই জন্য আমরা এই কাজটি করছি না। বলা হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে যে এই ওয়ারেন্টি পৌঁছানোর সাথে সাথেই, তাহলে ইহকালে যদি না পৌঁছায়, দ্বিতীয়বারের মতো তিনি বলেছেন যে বেগম জিয়া যেন আত্মসমর্পণ করেন আদালতের প্রতি। তার মানে ওয়ারেন্টের আন্ডারে তাকে ধরার ক্ষমতা নাই আমার নেত্রীর, আমি কি তাই ধরে নেব? মিস্টার পারভেজ বোধহয় বলতে চাইছিলেন এই প্রশ্ন। আসলে আমি যেটা বলতেছিলাম যে একটা মন্ত্রী আর ইভেন একটা এমপি, দে আর দ্য ইনস্টিটিউশন, কিন্তু এবং ইনস্টিটিউশন কোনো কথা বলতে গেলে সেই কথাগুলা এমন হওয়া উচিত, কারণ ওনাদের একটা কথা মানি হলো পুরো বিশ্ববাসী সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, ডকুমেন্টের আন্ডারেই কথাগুলো সবাই ধরে নেয় যে এটা মানে সত্যি ঘটনা। এবং ওনারা এইভাবে যখন কথাগুলি বলে, ওনাদের অজান্তে ওনারা কিন্তু বাংলাদেশকে আইএসএস বানিয়ে দিচ্ছে, আর বাংলাদেশকে কিন্তু উগ্র একটা দেশ হিসাবে স্টাবলিশ করছে। একটা জিনিস কিন্তু সত্যি, পলিটিক্যাল ক্রাইসিস হয়তো চলে যাবে, ইনশাল্লাহ যাবে, অবশ্যই শিওরলি যাবে, কিন্তু একটা উগ্রপন্থী কান্ট্রি, এটা যদি একবার সিলটা মারা হয়, ইরেজ করা তো এটা কিন্তু আপনি সহজে ইরেজ করতে পারবেন না। এটা ইরেজ করতে কিন্তু আপনাকে, এটা শেষ হইতে যেমন 1 ঘন্টাও সময় লাগে না, এটাকে বুঝতে কিন্তু আপনার 10-15 বছর। এই লায়াবিলিটি আমাদের। বেগম জিয়া কিন্তু আবার তার ব্রিফিং এ এটির সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা নেই, মানে যাই হচ্ছে তিনি বলেছেন যে আন্দোলনের সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা নেই, তিনি জোরের সঙ্গে বলছেন, এবং এরকম করেই কথা বলেছেন যে এটি আসলে দেশের ইমেজকে শেষ পর্যন্ত খারাপ করছে জঙ্গিদের। উনি আরেকটি কথা বলেছেন যে এই সন্ত্রাসীর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, সেটাও বলে আন্তর্জাতিকভাবে এগুলির উত্তর আমার দল কিভাবে দেবে? আন্তর্জাতিকভাবে ইনকোয়ারি করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা। এখন সেই জিনিসটাই, যে কথাটা হলো যে লিডাররা লিডারদের মতনই কিন্তু আনসারগুলি দেওয়া উচিত, না হলে যদি আনসার না থাকে চুপ থাকা ভালো। এবং ওনাদের অ্যাক্টিভিটিজের জন্য কেন 16 কোটি মানুষ সাফারার হবে, এবং এই জিনিসটা ওনাদের কিন্তু আমার মনে হয় যে ভাবা উচিত। এবং আজকে সত্যি যদি ক্রাইসিস হয়ে থাকে দেশের, ক্রাইসিসটা আওয়ামী লীগও কিন্তু অস্বীকার করতে পারবে না, আমার নেত্রী অস্বীকার করতে পারবে না, ফাইন্যান্স মিনিস্টার তো বলছেই যে এটা
ওনাদেরও কিন্তু এটার মধ্যে কন্ট্রিবিউশন আছে। বিএনপির কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, কারণ আমি তো মনে করি এর বিএনপির মতন একটা স্ট্রং পার্টি, তার অ্যাক্টিভিটিস কিন্তু ইমেচিউর লক্ষ্য করা যাচ্ছে, এবং ওনাদের লিডারশিপের জন্য আজকে দেখা যাচ্ছে যে দেশ এই ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। আমি তো মনে করি ওনাদের ইম্যাচুরিটি, ওনাদের প্রফেশনালিজমের অভাবের জন্যই কিন্তু দেশে এই ক্রাইসিসটা কিন্তু হইল, নাহলে কিন্তু হতো না। নাহলে আজকে দেখেন কতগুলি সুযোগ কিন্তু পাওয়া গেছিল। প্রাইম মিনিস্টার ডেকেছিল ইলেকশনের আগে, উনি কিন্তু রেসপন্ড করেনি, বাট দে শুড হ্যাভ রিমেম্বার ইটস এ প্রাইম মিনিস্টার, ইটস নট শেখ হাসিনা, ইটস এ চেয়ার। উনি সেই রেসপেক্টটা কিন্তু ওনারা দেয় নাই। তারপরে এই যে তারেক যিনি বলে কোকোর সময়, তখন আমার প্রাইম মিনিস্টার ওখানে গেল, এই প্রাইম মিনিস্টার সুযোগটা ইউজ করা উচিত ছিল। হ্যাঁ, এটাও ওনারা ব্যবহার করতে পারলো না। আমি তো মনে করি ওনাদের প্রফেশনালিজমের কোনো একটা জায়গায় ঘাটতি। বাট আবার ওনারা যদি বলে যে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, হোয়াট ফর হুম, ফর ইমেচিউর পিপল? নো। মানে আমি তো ধরে নিচ্ছি আমার লিডার এবং এই দেশের লিডারদের সেই দৃষ্টিভঙ্গি আছে, সেই মানে প্রফেশনালিজম আছে, সেই এডুকেশন আছে, সেই নেগোশিয়েট করার ক্যাপাসিটি আছে। আমরা কিন্তু সেইভাবে ধরে নিচ্ছি এবং সেইভাবে ধরে নিয়ে কিন্তু ওনাদেরকে আমরা এই আসনে রাখি। আমরা সবাই জাতি কিন্তু ওনাদেরকে এই দুই আসনে রাখছে। বাংলাদেশ ইজ এ ব্লেসড যে বাংলাদেশের দুইটা বৃহৎ শক্তি, কিন্তু ওনারা যদি সেই প্রফেশনালিজম ইউজ না করে, ওনারা যদি বাচ্চাদের মতন, আমি তো মনে করি যে এটা খুব মানে আনাড়ির মতন হয়ে যাচ্ছে। যেই আমার আজকে যদি মন্ত্রীদের কথাবার্তা দেখি, যে ওনারা কিন্তু ভুলে যাচ্ছে যে উনি একটা ইনস্টিটিউশন, মনে হচ্ছে যে উনি একটা নর্মাল পাবলিক, আমাদের মতন একটা পাবলিক। ওনারা কিন্তু আমাদের মতন পাবলিক না ভাই। আমি একটা কথা বলতে পারি, পারবে না। মন্ত্রীর কথা বললেন না, মন্ত্রীরা দাবি করছে, আমি এই শব্দটা আমার কাছে অদ্ভুত লেগেছে। ওনারা সরকার, ওনারা কার কাছে দাবি করবেন? হ্যাঁ, ওনাদের অনেক কিছু সম্পর্কে জ্ঞানের একটা, যেমন ধরেন ওনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসলে ওনারা বলেন যে এই যে পেট্রোল বোমায় যারা মারা যাচ্ছে তারাও তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এটি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না, মানে এটি সবচেয়ে বড় ব্যাপার হলো হত্যাকাণ্ড। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা আলাদা ব্যাখ্যা। আজকে যদি এই যে ধরুন অ্যাক্টিভিটিস গুলি যে প্রবলেম যে হচ্ছে, আমি ইভেন বিএনপির কথা, ক্রিমিনালরা মারছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ধরার দায়িত্ব তাদের। কালকে খালেদা জিয়া কিন্তু একটা কথা বলেছিল যে বিএনপির সময়ও বাসে আগুন দেওয়া হয়েছে এবং 11 জন মারা গেছে। আমার প্রশ্ন, উনি কি সেটা বিচার করেছিলেন? উনি আজকে বিচার করে নাই, কিন্তু উনি যদি আজকে বিচারটা করতো, এবং এই যে আওয়ামী লীগ, সেই একই প্রশ্ন 2014 5ই জানুয়ারির আগে যে 6 মাস ধরে ইনসিডেন্ট গুলো হলো সারা দেশে, একটি ঘটনার কোনো বিচার এই সময় হয়েছে হয় কি? বিচারগুলি হলে কিন্তু জিনিসগুলি পরিষ্কার কেন হয় না? কেন বিচার? এই জিনিসটাই তো আমাদের আশ্চর্য লাগে, এবং আমাদের লিডারদের কাছে এই জিনিসটি জানা খুব আগ্রহ আমার, যে কেন আপনারা এই জিনিসগুলি করছেন না। অর্থনীতির প্রসঙ্গ আপনার কাছে শুনতে আসবো। আমি মিস্টার মুবাশশির হাসানের কাছে আরো দুটো প্রসঙ্গ আছে। সৈয়দ আশরাফুল ইসলাম কালকে বুদ্ধিজীবী নাগরিকদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তিনি বলছিলেন যে বুদ্ধিজীবীদের আসলে দেশে কোনো ভূমিকা নেই, বুদ্ধিজীবীরা বাংলাদেশ স্বাধীন করেনি, গণতন্ত্রের জন্য বুদ্ধিজীবীদের কোনো অবদান নেই। তাহলে বঙ্গবন্ধু রহমান সোবহানের সাথে তো কথা বলাই উচিত ছিল না বঙ্গবন্ধুর। প্রথম কথাই আমি বলবো, রহমান সোবহান তো কোনো রাজনীতি করতেন না, ওনাকে তো আমরা বুদ্ধিজীবী মনে করি। বঙ্গবন্ধু ডিড এ রং থিং, এবং এই রং এর মধ্যে দিয়েই বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে নিয়ে এসছেন। ওনারা কি এই কথা বলবেন? আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই, এই যে সবচেয়ে সুন্দরভাবে আমার এখন সন্দেহ হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এই বঙ্গবন্ধুর দলের বর্তমান যারা নেতারা চিৎকার করছেন, তারা কি সত্যি পড়েছেন? যদি পড়ে থাকতেন তারা অনেক মার্জিত এবং সুন্দরভাবে কথা বলতেন। বঙ্গবন্ধুর জীবনের কথা যদি আমরা চিন্তা করি, 25 তারিখ বিকালবেলা পর্যন্ত উনি আলোচনার টেবিলে বসার চেষ্টা করেছেন, আলোচনার রাস্তা খুলে রেখেছেন। রাজনীতির সবচেয়ে বড় কথা হলো, রাজনীতি শুধু না, ধর্ম কি? আমরা যে বিশ্বব্যাপী যে ধর্মগুলি তো আলোচনার মাধ্যমে, লাঠিতে পিটিয়ে পিটিয়ে কি ধর্ম পরিবর্তন করানো হয়েছে কিনা? সব তো আলোচনার মধ্যে দিয়ে হয়েছে। এই আলোচনার কথা উঠলে ওনারা খেপে যান। এবং বিদেশিদের প্রসঙ্গে এসছে, আমরা জানি যে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের এখন উদ্যোগ রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, সেই প্রসঙ্গে উনি বলেছেন যে
সপ্তম নৌবহরকে আমরা ভয় পাইনি, তোয়াক্কা করিনি। এখন এই 20-21 বছরের, মানে বিদেশি কিছু ডিপ্লোম্যাটের কথা বলেছেন, এই 20-21 বছর, আমি জানি না কার বয়স 20-21 বছরের, ছোকরাদের কথা আমাদের শুনতে হবে নাকি? আমরা হ্যাঁ, এটা তো বলতেই পারে। মানুষ যখন শোনেন, নেভার একটা কথা বলা আছে যে জ্ঞানী কি বলে, অজ্ঞ লোককে উপদেশ দিও না, সে রেগে যাবে। উপদেশ দিও জ্ঞানী ব্যক্তিকে, সে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমি এর বাইরে তো আর কিছু বলতে পারি না। যার জন্য বলছি ওনাদের এটা বোঝার কথা। সব বাস্তব জীবনেই কিন্তু এই ঘটনাগুলি ঘটে। এবং একটি জিনিস আমাদের সব সময় জানতে হবে যে বঙ্গবন্ধু একটি দেশকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসছেন, তার জীবনের সবকিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলেই দেখতে পাবো সব ধরনের আলোচনার মধ্যে দিয়ে উনি সমাধান করার চেষ্টা। সমাধানের পথে আসবে আপনার কাছে। মিস্টার চৌধুরী, একটু আমরা ব্যবসা বাণিজ্যের, দেশের অর্থনীতির চিত্রটা কি আপনি দেখছেন, এবং বিশেষ করে সামনের দিনগুলো কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে জানেন যে ব্যবসা বাণিজ্য ডিপেন্ড করে হলো কান্ট্রির স্থিতিশীলতার উপরে, সেফটি সিকিউরিটি কি অবস্থা, দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটির কি অবস্থা, এগুলির উপর। এবং আনসার্টেন অবস্থা থাকলে কোনো কিছু কিন্তু চলতে পারে না। আজকে আপনি শুনেছেন যে বিসিসিআই বলে, বিজিএমআই, প্রত্যেকে কিন্তু একই কথা বলছে যে প্রতিদিন আমাদের লস হচ্ছে, মনিটারি লস যেটা ওরা কোয়ান্টিফাই করেছে, সেটা হলো যে প্রায় 2700 কোটি টাকা এভরি সিঙ্গেল ডে। সেই হিসাবে 1,88,000 কোটি টাকা কিন্তু আপনি লস করেছেন। এবং এটা আপাতত দৃষ্টিতে দেখা যায়, কিন্তু খেয়াল করেন তো দেখি, না, তার এফেক্টগুলি দেখেন। আজকে লোকাল মার্কেটে ইন্ডাস্ট্রি সেল করতে পারছে না, কারণ মুভমেন্ট হচ্ছে না। ম্যাটেরিয়াল যে মুভমেন্ট করে তাদের ফিনিশ গুডস, তাতে গিয়ে কি হচ্ছে, সে ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, তার প্রোডাকশন বন্ধ করতে বাধ্য হচ্ছে, কারণ তার কাছে ওয়্যার হাউসে প্রচুর ফিনিশ গুডস রয়ে গেছে। আবার অন দ্য আদার হ্যান্ড, যে মানুষগুলি এক্সপোর্ট করছে সেই মানুষগুলো কিন্তু এই মুহূর্তে এখনো এক্সপোর্ট হচ্ছে। কাস্টমাররা কিন্তু বাংলাদেশে আসতে পারছে না, কারণ ওদের দেশ থেকেই বলে দিচ্ছে যে বাংলাদেশ ইজ এ ক্রিটিক্যাল সিচুয়েশন। গত 3 মাসে 99% কাস্টমার ভিজিট ক্যান্সেল করেছে, এবং অর্ডার আমরা এখনো কেউ কেউ পাচ্ছি। আবার আমি যা শুনলাম যে আগামী 3-4 মাস প্রায় 30 থেকে 40% অর্ডার লেস আসতেছে। এইগুলির যখন ইম্প্যাক্টগুলি আপনি হিসাব করবেন, তখন দেখবেন এটাকে কোয়ান্টিফাই করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এই ফ্যাক্টরিগুলি যে বসবে, ফ্যাক্টরিগুলি যে কস্ট হাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফ্যাক্টরিগুলি যে ব্যাংকে পেমেন্ট করতে পারতেছে না এবং পারবে না আগামীতে। আপনার ব্যাংকের অবস্থা আপনি জানেন যে অলরেডি 60,000 কোটি টাকা দেখা গেল যে ডিসেম্বর পর্যন্তই সেটা ক্লাসিফাইড হয়ে বসে আছে, এবং যেটাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হেল্প করার চেষ্টা করছে যে আরো কিছু এটাকে ক্লাসিফাইড অ্যাকাউন্টের পিরিয়ডটাকে বাড়ায়া দিয়া সেটাকে রিশিডিউল করো। আবার ওদিকে নানান ধরনের জিনিস আছে, 5,000 কোটি টাকা যারা ব্যাংক ডিফল্টার হয় তাদেরটা আবার রিশিডিউল করে 12 বছর উইদাউট এনি গ্রেস পিরিয়ড, 5,000 উপরে, এবং 500 কোটি টাকা পর্যন্ত এটা এখন নামানো হয়েছে। 1 কোটি 2 কোটি আর 100 কোটি তো ওরা ধরতেছে না। এগুলিও আসবে, কারণ কেস করলে কিন্তু দে ক্যানট স্ট্যান্ড অন ইট। তার মানে, এবং এগুলি বাংলাদেশ ব্যাংক কেন করছে, ওরাও কিন্তু বাঁচার জন্য করছে। এবং ওরা দেখেন সি যে ইন্ডাস্ট্রিগুলি কোনো ইয়া নাই, দোষ নাই, অথচ এই ক্রাইসিসে যদি বিক্রি যদি বেচা কিনা না হয় তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু বসে যাবে। এবং এই যে সাপোর্টগুলি এখন দিচ্ছে, আলটিমেটলি কি হবে, এই ব্যাংকগুলার কিন্তু কস্ট অফ ফান্ড বেড়ে যাবে। এক্স্যাক্টলি, ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আরো পারবে না আগামীতে, এবং তখন কিন্তু এই ব্যাংকও একটা সময় আসা ওরাও ক্লাসিফাইড হওয়ার পথে চলে যাবে। তাহলে ইন্ডাস্ট্রিগুলির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনি এদিকে এনার্জি এখন পর্যন্ত গত 1-1.5 বছর ধরে কেউ বলতে পারবে না যে তার গ্যাসের লাইন সে পাচ্ছে। ইভেন বর্ধিত লাইনও কিন্তু কেউ পাচ্ছে না। একটা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যদি গ্রোথ না করে, সেই ইন্ডাস্ট্রি এমনি সিক হয়ে যাবে। তার মানে তার বর্ধিত গ্যাসের পাওয়ার দরকার, সেটাও সে পাচ্ছে না। নতুন করে কোনো ক্যাপটিভ পাওয়ার নতুন সার্কুলার হয়েছে, আর দিবেই না। তাহলে আপনি সবখান থেকে, এদিকে এগুলি বন্ধ, এদিকে দেশের একটা আনসার্টেনিটি চলতেছে, হ্যাঁ, এদিকে পলিটিক্যাল একটা ডেডলকে চলে আসছেন, তাহলে ব্যবসাটা আপাত দৃষ্টিতে আপনি যতই ভালো দেখেন না কেন, যতই দেখেন না কেন,
এটা কিন্তু আগামী 2-3 বছর পর এর ধস দেখা শুরু হবে, তখন কিন্তু আর উঠানো যাবে না, which we cannot see it. আজকে দেখেন, আজকে আপনি বেঁচে গেছেন, সরকার বেঁচে গেছে তেলের দাম পড়ে গেছে বলে, তাতে গিয়ে $2 বিলিয়ন এভরি ইয়ার তার সেভিংস হবে। আমার $23 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, এবং এটা আগামীতে 24 হবে 25 হবে, এটাতে আমার কিন্তু সত্যি ইট ইস গুড থিং, বাট এটাতে আনন্দ পাওয়ার কোনো কিছু নাই। কারণ আপনার এখানে যত ইকোনমিক গ্রোথ হবে তত বেশি আপনার ইম্পোর্ট হবে, আপনার ইম্পোর্ট কমতেছে কিন্তু দিনকে দিন। তার মানে আপনার ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমে গেছে, আপনার রেগুলার ইম্পোর্ট কমে গেছে। হ্যাঁ, তাহলে আপনার ইকোনমি আপনি গ্রো করবেন কেমনে? যদি গ্রোথ মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি গ্রোথ যদি না হয়, আপনার জিডিপি গ্রোথ হবে না, কারণ আপনি তো ইন্ডাস্ট্রির মধ্যে ওটা যেতে হবে, ঢুকতে হবে। হ্যাঁ, ওটা সবকিছু মাইনাস হয়ে যাচ্ছে। এবং এই যে ব্যবসায়ীরা আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা আস্তে আস্তে ক্রিপল হয়ে যাচ্ছে, এখন কোনো ব্যবসায়ী কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে না। তাহলে কন্টিনিউশন যদি না থাকে, ওয়ার ইউ উইল স্ট্যান্ড ফর, মানে এগুলি যখন চিন্তা করবেন তখন আসলে ভয় পাওয়া ছাড়া কোনো কারণ নাই। তার মধ্যে আরেকটা সবচেয়ে বড় জিনিস আজকে এডুকেশন সিস্টেমের জন্য, আপনি দেখেন বাংলাদেশ থেকে ব্রিলিয়ান্ট ছেলে পেলেরা সব ব্রেন হয়ে চলে যাচ্ছে বাইরে, বাধ্য হচ্ছে। আরে ভাই, আপনি টাকা পাবেন, সবই পাবেন, পরে এগুলি ইন্ডাস্ট্রি চালাবেন কেমনে? মেধা যে আপনার পাচার হয়ে যাচ্ছে। আপনি সবকিছু দেখেন, মানে কেমন একটা অস্বস্তি একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। এবং এইটাই তো আমার নেতাদের কাছে আমাদের এক্সপেকটেশন, যে এই জিনিসগুলো যদি, বেসিক জিনিসগুলিও যদি আপনারা না দিতে পারেন, এবং আপনারা যদি এখনো মনে করেন যে পাওয়ার ইজ দ্য মেইন, পাওয়ার ফর হোয়াট? ফর ইউ পার্টি অর ফর দ্য নেশন, ফর দ্য পিপল? মানে এই জায়গাটা আমার তখন মনে হয় যে ওনারা বোধহয় নিজেদেরকে রেসপেক্ট করে না, কারণ যে নিজেকে রেসপেক্ট করে না সে তো অন্যকে রেসপেক্ট করতে পারে না। ওনারা তো আমাদেরকে রেসপেক্ট করে। আপনার মনে হচ্ছে কনফিউশন আছে, পাওয়ারটা কাদের জন্য ওনারা মিন করেন? কার? আপনার না, আমি ভাবতে চাই যে ওনারা আসলে মিন করে এটা জনগণের, কিন্তু মানে আমি স্বপ্ন এখনো ওনাদের মাঝখানে দেখতে চাই, বিকজ আমি কখনো রাজনীতিতে আসবো না, এই জন্যই আমি চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাইয়ের এই কথা থেকে আমি বলি, আমার এখনো মাথার ভিতরে ঢোকে না যে পলিটিক্সের বাংলা রাজনীতি কি কারণে হলো। পৃথিবীর কোথাও এই ধরনের অদ্ভুত শব্দ নাই এক্সেপ্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া। পলিটিক্সকে রাজনীতি বানানো হয়েছে ব্রিটিশদেরকে খুশি করার জন্য। রাজনীতির মানে হচ্ছে রাজার নীতি। রাজার নীতি কি? বাপ মা ভাই বোন ছেলে যাকে যখন দরকার জব করো নিজের সিংহাসনটি ঠিক রাখার জন্য। বাংলাদেশ হুবহু রাজনীতি চলছে এখন। রাজাদের যে নীতি, আমার গদি রাখার জন্য বা আমার এই গদি দখল করার জন্য যাকে যেখানে হত্যা করা দরকার, যাকে যেখানে জুলুম করা দরকার, লেট আস ডু ইট। এটাই রাজনীতির মূল। নৈতিকতাটা কি? রাজার জন্য যা করা দরকার, রাজাকে ওখানে বসানোর জন্য যা যা করা দরকার, ওই রাজনীতিবিদরা বা রাজনৈতিক দৃষ্টিকোণটা ওইখানেই হচ্ছে। অর্থাৎ আপনি আওয়ামী লীগ বা বিএনপির দলীয় লোকদেরকে দেখবেন, ওই তার নেতা বা নেত্রী যাই করুন না সেটা হলো বিশ্বের ইতিহাসে অস্বাভাবিক, অসুন্দর, বিরাট সুন্দর একটা জিনিস হচ্ছে, এইখানেই চলে আসেন। যাই হোক, একটি কথা আনছিলেন যে এই যে 11 জনের মৃত্যু, একটি যে সময় 11 জনকে গান পাউডার ব্রড ডে লাইটে এই আপনার শাহবাগের ওখানে দেওয়া হলো, গান পাউডার ইজ মাচ মোর সফিস্টিকেটেড উইপেন দেন এই পেট্রোল বোমা। অর্থাৎ সেই সময় এর চেয়েও একটা সফিস্টিকেটেড ঘটনা ঘটানো হলো। একটি গাড়িতে 11 জন মানুষ মারা গেল। আওয়ামী লীগ বলেছে এটা বিএনপি করেছে, বিএনপি তখন পাওয়ারে, আর বিএনপি বলেছে আওয়ামী লীগ করেছে। আমি দুইজনকে সত্যবাদী যদি ধরে নেই, আমার এখন প্রশ্ন হলো পরবর্তীতে আমার এই দুই রাজনৈতিক দলই সরকারে ছিলেন, তাদের কেউ কি এটার রহস্য উন্মোচন করেছেন? করেন নাই। তাহলে এবং আমরা যদি সরকারকে বাদ, কি বলে, রাজনীতিবিদদের বাদদেরকে বলি, তাহলে এটা পুলিশের দায়িত্ব ছিল। পুলিশ এটির কোনো সুরাহা করেন নাই। সেই পুলিশের কাছ থেকে আমি কিভাবে আশা করি যে এই সব মানুষ প্রতিদিন যে নিহত হচ্ছেন অগ্নি বোমায়, তারা ধরা পড়বেন?
তারা তো ধরা পড়ার সম্ভাবনা নাই, কারণ আপনি আগেরটাই করতে পারেন না। আগেরটাতে যদি সার্থক হতেন তাহলে আমি আপনার কথা বিশ্বাস করতাম। আরেকটি বড় জিনিস হচ্ছে যে আমি কয়েকজন লয়ারের সাথে আলাপ করেছি যে হুকুমের আসামি, ধরেন আমি এখন ব্রড ডে লাইটে যদি একজনকে মার্ডার করি আর পুলিশ যদি আমার নেত্রী প্রধানমন্ত্রীকে হুকুমের আসামি বানায় ফেলায়, তো মোবাশ্বের ব্রড ডে লাইটে মার্ডার করার পরেও কিন্তু মোবাশ্বেরের ছবি বা নাম পত্রিকায় আসবে না, আমার নেত্রীর নাম আসবে, অর্থাৎ আমি ছাড়া পেয়ে গেলাম। এই ঘটনাটিকে আমি বলি পুলিশরা ধরি মাছ নাছুই পানিতে থাকতে চায়, তারা সব সময় মাথার মধ্যে আছে পরবর্তীতে যদি সরকার বিএনপি আসে আমার যেন কোনো ক্ষতি না হয়, তখন বলবো যে এই যে হুকুমের আসামি করে আপনাদের ছাড়ার ব্যবস্থা করেছে। আমাকে বলেন তো এই পর্যন্ত হুকুমের আসামি কতজন জেল খেটেছে, ফাঁসি হয়েছে, কেউ এটার ইতিহাস দিতে পারবে না। এই যে অবস্থাগুলি থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই, আমরা কি সত্যি বের হয়ে আসতে পারবো? বাংলাদেশে বের হয়ে আসা, বাংলাদেশের মানুষ কিন্তু যিনি শুরু করেছিলেন অসম্ভব রকম হোমোজিনিয়াস টাইপের। চিন্তা করেন এই যে বাংলাদেশ ক্রিকেটে যে ঘটনাটি ঘটালো, কোন সময় কেউ কাউকে এমব্রেস করার আগে জিজ্ঞেস করেছে তুমি আওয়ামী লীগ না জামাত না বিএনপি? কেউ না, এভরিওয়ান। আমি এটাকে বলি এভরিবডি লাভস দিস কান্ট্রি ইন ডিফারেন্ট ওয়ে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আমি একটি সুন্দর বাড়ি বানালাম, আমার বাড়ির পাশে যদি বস্তি থাকে, আমার প্রথম কাজ হচ্ছে বস্তি উচ্ছেদ করা অথবা বস্তিবাসীকে আমার সমপর্যায়ে নিয়ে আসা, স্লোলি তাদেরকে ডেভেলপ করা। সরকারের জন্য সবচেয়ে বড় শক্তিশালী সরকার, যদি কেউ সরকার তৈরি করতে চায়, তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে শক্তিশালী বিরোধী দল। সরকারকে তখন নিজের অন্যায় নিজেকে ধরার কষ্ট করা লাগে না। মনে করেন সরকারের এক মন্ত্রী অন্যায় কাজ করছে, প্রধানমন্ত্রী তাকে কিছুই বলতে পারছে না, কিন্তু বিরোধী দল যদি এটা ধরিয়ে দেয় তখন কিন্তু প্রধানমন্ত্রী বলতে পারে আমি হয়তো তোমাকে কিছু বলতাম না, এই যে ওনারা ধরেছে, অতএব তুমি বাবা চলে যাও। অর্থাৎ একটি সরকারকে সুন্দর সুস্থভাবে যদি চালাতে চাই, উই নিড এ কোয়ালিটি বিরোধী দল। বিরোধী দলকে সত্যিকার অর্থে সুন্দর বিরোধী দল বানানোর একটা বিরাট শক্তি রয়ে গেছে সরকারি দলের মধ্যে। আমাদের সরকারি দল বিরোধী দলকে পচানোর জন্য সবসময় যখনই যে সরকার হচ্ছে তখন তার প্রথম কাজ হচ্ছে বিরোধী দলকে পচিয়ে ফেলতে হবে, তাকে যতভাবে হেয় প্রতিপন্ন করার, সেটা যে পক্ষান্তরে নিজেদের ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝি না। আপনি ধরেন এই যে আইনের শাসন হেন তেন বলছি, আমরা পেট্রোল বোমার লোককে ধরছি, অমুককে ধরছি, জেলে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত পেপারে গত 6 মাসে আওয়ামী লীগের আমার দলের লোকদের হাতে অস্ত্র সহ পত্রিকায় ছবি চেপেছে, আমরা কয়জনকে জেলে নিয়েছি, ফাঁসি দিয়েছি, জেল দিয়েছি বলতে পারবে কেউ? পুলিশ ধারানো পুলিশ সহ ছবি সামনে, এগুলি নিয়ে তো আমরা কেউ কথা বলি না। আমি এই বর্তমানে সবকিছু বাদ দিয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমার সন্তানকে সুস্থ করতে হবে। আমি আমার সন্তানকে শাসন করব। আমার বাড়িতে যদি অন্যায় হয়, আমার সন্তান যদি অন্যায় করে, আমি কেন কাজের বুয়ার সন্তানকে মারবো? আমি তো এটা বুঝে উঠতে পারি না। আমার তো প্রথম কাজ হচ্ছে আমার সন্তানকে শাসন করা। সেই কাজটি কিন্তু আমরা কখনোই করি না। আমার সন্তান অন্যায় করলে কাজের বুয়ার সন্তানকে মারো, আমার সন্তানকে শেখানোর জন্য ওই আরেকজনের সন্তানকে 2টা চর মারো। দিস ইজ নট দ্য ওয়ে। রাজনীতির প্রথম জিনিস হওয়া উচিত আমার দলকে শক্তিশালী করব। এখন আছেন প্রায় সবকিছুতেই বলা হয় যে কি আইনের শাসন। হোয়াট ইজ আইনের শাসন? আমাদের পুলিশ কমিশনার সাহেব কিছুদিন আগে বললেন যে ভিআইপি রোডে ট্রাফিক আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তার মানে আপনি এটাই বলে দিচ্ছেন যে ভিআইপি রোড ছাড়া যে কোনো জায়গায় আপনারা আইন ভঙ্গ করেন, আমরা কিছুই বলিব না? আমার এই কথার উত্তর দিতে পারে নাই। আমরা এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলে থাকি। যেরকম প্রধানমন্ত্রী প্রায় হসপিটালে যে পড়ে ওনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করেন, একজন ডাক্তারকে দেখলাম না এটার প্রতিবাদ করতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি তাহলে বলতে চান আপনার বক্তব্য ছাড়া আমরা ট্রিটমেন্ট করি না? কারো এই কথাটি বলার সাহস হয় নাই। এর চেয়ে অগ্রহণযোগ্য বক্তব্য আমাদের আর কিছু নেই। আমাদের নেতা নেত্রীরা বলালে বার্ন ইউনিটে আমাদের এক একজন মন্ত্রী কতগুলি ক্যামেরা নিয়ে ঢুকছেন, তাদের তো ওইখানেই জেল দেওয়া উচিত। কারণ বার্ন ইউনিটে একজন ডাক্তার পর্যন্ত ঢুকতে পারে না, সেখানে আমাদের নেতা নেত্রীরা সিকিউরিটি ক্যামেরা নিয়ে ঢুকছেন, আবার শুটিংও করে ফেলছেন। গানের শুটিং হয়েছে, আনবিলিভেবল। সেই দেশে আমরা নেতা নেত্রীদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারি? আমার কাছে কষ্ট লাগে আমার আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী যেসব ভাষা ব্যবহার করে, যে অমার্জিত ভাষা ব্যবহার করে, আমার ভয় লাগে কোনটা জানেন? আজকে যেদিন এই দলের পরিবর্তে কখনো যদি একটি অন্য দল আসে, তারা এই রেফারেন্সে আমার জাতির পিতাকে তারা
অকথ্য ভাষায় গালিগালাজ করবে, আপনাকে এক্সাম্পল দিবে, তোমরা বলেছিলে পার্লামেন্টে তখন মনে ছিল না, এগুলির কি উত্তর দেবেন? রাজনীতির ভিতরে আপনাকে মার্জিত হতে হবে, অলরেডি শুরু হয়ে গেছে। সেটাকে আমরা ইনভেস্টিগেট কেন করছি? আমরা যদি আওয়ামী লীগ হচ্ছে গ্রাসরুট থেকে তৈরি হওয়া একটা শক্তিশালী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে যদি আমরা সুন্দর সুস্থ না করতে পারি, তাহলে এখন আমি বলি যে একটি চিন্তা আমার মাথার মধ্যে প্রায় কাজ করে, যে যখন এই ক্রিকেট খেলায় এই অবস্থা হলো, এবং একটি ছোট্ট কথা আপনাকে বলি যে আমি ব্রাদার্স ইউনিয়নের প্রেসিডেন্ট বহুদিন ছিলাম, আমরা কখনো প্লেয়ার নেওয়ার সময় আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞেস করি নাই যে তুমি কি আওয়ামী লীগ করো না বিএনপি করো। সো কোন ক্লাব কখনো প্লেয়ার নেওয়ার সময় তার রাজনীতি জানতে চায় না। শুধু তাই না, এই আওয়ামী লীগ বিএনপি জামাত যখন মাঠে খেলতে নামে, কেউ কারো পায়ে বল দেওয়ার সময় চিন্তা করে না যে আমি আওয়ামী লীগ করি, বিএনপির পায়ে বল দিয়ে গোল দেওয়াবো, এটা তো হইতে পারে না, এই ঘটনা নাই কিন্তু। অর্থাৎ এখানে তারা হোমোজিনিয়াস একাত্তা হয়ে কাজ করে। আজকে আমার ইংল্যান্ডকে হারানোর পরে আমার মাথার মধ্যে খালি একটি কথা কাজ করলো, আচ্ছা ওরা প্রেস কনফারেন্সে যদি একটি কথা বলে বসে যে আপনারা আগামী 7 দিনের মধ্যে ঢাকা বাংলাদেশের দুরবস্থা যদি পরিবর্তন না করেন দুই নেত্রী, আমরা এখান থেকে আর পরবর্তী খেলা খেলবো না, দেশে ফিরে আসবো, let the people decide it, what will happen? Have you ever thought about it? ভয়াবহ পরিস্থিতি। এখন ওইখানে তো সমস্ত একতাবদ্ধ, উস্কানি দাতার মধ্যে বলতে পারে। তো আমি এখন কেন এই কথাটা বলি দেখেন, আমি একটু আগে কয়েকদিন আগে অন্যভাবে বলছিলাম যে কোনোভাবে যদি বাংলাদেশ একটা ধাপ অতিক্রম করে ফাইনাল পর্যন্ত যায়, ফাইনাল, তাহলে বোধহয় একটা সমস্যার সমাধান হতে পারে। আপনি সেই সম্ভাবনা হচ্ছে না। তো দেখেন আজকে ইয়াং জেনারেশনের দিকে তাকায় থাকেন, ইয়াং জেনারেশনদের আপনি এই টকশোতে আইনেন, দেখবেন ওরা কেউ খবরের কাগজ পড়তে চায় না, ওরা কেউ টিভি দেখতে চায় না। তা আমি জিজ্ঞাসা করলাম যে কেন? ওরা বলে যে এত নেগেটিভ হইতে আমরা চাই না। আপনার কাছে কেন আমার হাতে খুব বেশি সময় নেই, এখন এখান থেকে বেরোবার একটা সূত্র ধরিয়ে দিলেন মোবাশ্বের হাসান, যে ক্রিকেট দল একটা ভূমিকা নিতে পারে পুরো দেশের মানুষকে আসলে, কারণ আমরা বলি সাধারণ মানুষ যেহেতু রাস্তায় নামছে না এই দুই শক্তির বিরুদ্ধে, সাধারণ মানুষকে আমি সেখানে চলে আসতেছিলাম। সেটা হলো যে দেখেন আজকে ইউথ বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো এই ইউথগুলি, কিন্তু এই প্রজন্মের এটা আজকে যদি আপনি ৭১-এর কথাও চিন্তা করেন, তখনও দেখবেন ওরাই কিন্তু আসলে এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করছে। এরা ঠান্ডা, ক্রিয়েটিভিটি আছে, এবং হঠাৎ করে ওরা কিন্তু ইউনাইটেড হয়ে যেতে পারে, এবং তখন কিন্তু তারা কোনো কিছু ধার ধারে না। এবং আমি চাই না যে আমাদের এই ইউথরা সেই জায়গায় আসুক। রাদার আমরা ডেমোক্রেসি বলি, ডেমোক্রেসির আসল জিনিসটাই হলো মুক্ত চিন্তা করা এবং মুক্ত চিন্তা করতে সাহায্য করা, এবং সবার জন্য স্পেস করা। আনফরচুনেটলি এখন সেই জায়গাটা কিন্তু আমরা কেউ অবস্থান করছি না, আমাদের লিডাররা আমাদেরকে সেখানে রাখতে দিচ্ছে না, বা আমরাও হচ্ছি না। আমি মনে করি এটা লিডারদেরই কিন্তু দায়িত্ব, যেহেতু ওনারা দায়িত্ব নিয়েছেন এই দেশকে লিডারশিপ দেওয়ার জন্য, এই দেশকে স্বপ্ন দেখাবার জন্য। আমরা হলাম ওনাদের কর্মী বাহিনী। ওনাদের উচিত এই ডেমোক্রেসি সত্যিকারের অর্থে এটাকে মনে প্রাণে বিশ্বাস করা, এবং যে 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 অন্য পার্টি হতে পারে, এবং তারা যাতে ফ্যামিলি লাইফে, প্রফেশনাল লাইফে, হ্যাঁ, ওদের মতবাদ ভিন্ন হলো এই জায়গায় আইসা যাতে তারা মিশতে পারে, সুযোগ হয়। কারণ এগুলি কিন্তু আগেও ছিল বলেই কিন্তু আগে এই বড় বড় ক্রাইসিস কিন্তু হয় নাই, সমাধান কিন্তু হয়ে গেছে। কারণ দেখা গেছে ফ্যামিলি লেভেলে কিন্তু জিনিসগুলি আগাচ্ছিল। আমি মনে করি যে এটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখবে, এবং এই জায়গাতে ওনাদেরকে যেতে হবে। এবং সেকেন্ড যে জিনিস সেটা হলো যে ইনস্টিটিউশনগুলি। আজকে যে পুলিশের কথা ভাই বলল, উনি যত শক্তভাবে কথা বলতে পারে, আমি কিন্তু অত শক্তভাবে কথা বলতে পারি না, আমার কিন্তু ভয় লাগে। এটা ভাই সত্যি কথা, আমি ভাই ব্যবসায়ী মানুষ। কিন্তু আমি যখন দেখি যে আমি কি চাই এবং কিভাবে আমার এই পলিটিক্যাল পার্টি ওনাদের কাজকর্ম, এই জিনিসগুলি যদি ওনারা উন্নতি ঘটাতে পারে, তাহলে কি আমি সাথ দিতে পারি? আমি তখন দেখলাম যে ইয়েস, আমি ওনাদের কাছে কি চাই, আমি চাই ইনস্টিটিউশনগুলি যাতে রেস্টোর করে। আমি আমার জুডিশিয়ারি চাই স্ট্রং জুডিশিয়ারি, আমি চাই স্ট্রং ব্যুরোক্রেসি, আমি চাই স্ট্রং এডুকেশন মিনিস্ট্রি, আমি চাই
এই যে আজকে তিনি বলে অন্যান্য যে সব ইনস্টিটিউশন, ইভেন পলিটিক্যাল ইনস্টিটিউশন, ইভেন ইলেকশন কমিশনার, এগুলি ইন্ডিপেন্ডেন্ট হোক, এগুলি স্ট্রং হোক, এবং তাহলে হবে কি এটা ওনাদের জন্য কিন্তু ওনারাও এনজয় করবে, আমরাও কিন্তু বেঁচে যাব। ক্রাইসিস কিন্তু থামবে না, দেশের এক একটা পিরিয়ডে এক এক ধরনের কিন্তু ক্রাইসিস আসবে, পলিটিক্যাল প্রোগ্রেস এক্স্যাক্টলি। কিন্তু যদি রাজনীতিবিদদেরকে এইসব জায়গাগুলি অ্যাড্রেস না করতে, ওনার দরকার এখন এই ধরনের মানুষ কি আইটি সেক্টরটাকে উন্নতি করতে হবে, কি পলিটিক্যাল এই ছেলেদেরকে পলিটিক্স সম্বন্ধে আরো কনসাস করতে হবে, কি ছেলেদেরকে আমি স্ট্রং ব্যুরোক্রেসি আমার দরকার। কারা? দিস ইনস্টিটিউশন উইল ডেভেলপ। আজকে আমার এই ইনস্টিটিউশনগুলি যদি ঠিক না হয়, এই ইনস্টিটিউশনগুলি স্ট্রং না হয়, আমি কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছি আজকে যে প্রবলেমটা আমরা দেখতেছি এটা কিন্তু বেশি দিন লাস্ট করবে না। হতে পারে ইট উইল স্টে ফর অ্যানাদার 5 years or 8 years ম্যাক্সিমাম, কিন্তু তাও হবে না। আমার বিশ্বাস যে আগামী 3-4 বছরের মধ্যে আমাদের দেশ দেখবেন যে পলিটিক্যাল ক্রাইসিস থেকে হয়তো বের হয়ে আসবে। বাট এই ইনস্টিটিউশনগুলি যদি স্ট্রং না থাকে তাহলে দে ক্যানট ফাংশন। এবং আমি মনে করি যে ইররেসপেক্টিভ অফ এনিথিং এই জায়গাটা বর্তমান সরকারের অবশ্যই কিন্তু অ্যাড্রেস করা উচিত এবং আগানো উচিত। এবং আমি মনে করি যে দেখেন, ছোট হবার কিছু নাই, কেউ যদি আগে আসে। আজকে পাওয়ারে আছে হলো আওয়ামী লীগ, আমার নেত্রী, এবং উনি যদি একটু ছাড় দেয় এটাতে কিন্তু ওনার অসম্মান হবে না। এবং এই জিনিসটা সামহাও রাদার উনি এটা দিচ্ছেন না। হতে পারে, যেটা আমি বুঝি না, উনি তো অবশ্যই ওনার অনেক ধরনের কমিটমেন্ট আছে, অনেক ধরনের চিন্তা আছে, উনি অনেক কিছু দেখতে পায়, হয়তো সেখানে ওনাকে পারমিট করছে না। বাট অন আদার হ্যান্ড বিরোধী দল নেত্রীরও কিন্তু একটু ছাড়লে ওনারও কিন্তু কিছু যায় আসে না। এগুলিতে আমরা শিখতে পারি, এগুলিতে দেশ যেখানে আগায় যেতে পারে, দেশে আরো স্ট্রং হতে পারে, সেই জায়গায় ওনাদের অ্যাড্রেস করা উচিত। আর তার না হলে দ্য ইয়ুথ রিমেম্বার দিস ইয়ুথ উইল নেভার এভার স্পেয়ার এনি ওয়ান অফ আস। এবং সেটা আমার মনে হয় আমাদের কারো কাম্য হওয়া উচিত না। উই বিলিভ অন ডেমোক্রেসি, উই মাস্ট গো ফর ইট। সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা বারবার বলছিলাম যে প্রতিবেশীকে তৈরি করা, উনি খুব সুন্দরভাবে সেই কথাটি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড় দিতে হবে। আমি ওনার কথা ধরে একটু কথা বলে, আমরা ছোটবেলা গল্প করেছি যে একটি বাচ্চাকে 2 জন মা হিসাবে দাবি করেছে, তো যখন টুকরো করার কথা এসছে কাজীর কাছে গেলেন, তখন কিন্তু সত্যিকার মা এগিয়ে এসছে। তা আমার এই 2 নেত্রীর কাছে আমার আবেদন, আপনারা নিজেরা সত্যিকার মা হিসাবে একবার অন্তত প্রমাণ দেন না, এই দুরবস্থা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন না। আপনারা তো চাইলেই পারেন যে এই সন্তানকে আমি বাঁচাতে চাই, ঠিক আছে, আমার সম্মান যাক, মান যাক, কিছু যাক, কিন্তু আমি দেশটাকে বাঁচাতে চাই, এইটুক চিন্তা করে আপনারা দুজনেই ছাড় একসাথে দেন। আর ক্রিকেটারদের কথা বলছিলাম, বাংলাদেশের এই অবস্থা যদি চলতে থাকে, আমার মনে হয় মাত্র 2টি অপশন খোলা আছে। একটা হচ্ছে ক্রিকেটাররা জনগণকে ডাক দিয়ে বলবে আমরা খেলবো না, আপনারা আমাদের পিছনে আসেন, আমরা এইটার সমাধান করব। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা। এইটা আমি কেন বললাম সেটা আমি আপনাকে বলি। নেলসন ম্যান্ডেলা একটি বড় সুন্দর কথা বলে গেছে, দ্য স্পোর্টস হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ দ্য পাওয়ার টু ইউনাইট পিপল ইন এ ওয়ে দ্যাট লিটল এলস ডাজ। সত্যিকার অর্থেই তাই, খেলোয়াড়দের ভাষার দরকার হয় না। আপনি এই ঢাকার একেবারে মূর্খ একটা মানুষকে নিয়ে চায়নায় ফুটবল খেলতে দেন, ভাষা ছাড়া সে খেলে গোল দিয়ে চলে আসবে। সো এই যে শক্তি, এই শক্তিকে আমাদের কাজ লাগাতে হবে। আমি বহুবার আপনাদের টেলিভিশনে বলেছি যে যখন ক্রিকেট খেলা চলে, এই 2 নেত্রীর মুখে যদি আপনি ক্যামেরা রেখে দেন, একই এক্সপ্রেশন দেখতে পাবেন, একইভাবে ভাষায় ওনারা স্বাগত জানায়, বলটি হাত থেকে পড়ে গেলে ওনারা একইভাবে দুঃখ পান। তার মানে এই দেশের প্রতি তাদের দুজনেরই ভালোবাসা আছেন। এই ভালোবাসার মাঝখানে কোথায় জানো কিছু লোক এই ভালোবাসাকে মিসইউজ করে এনাদের ভিতরে একটি বৈষম্য নিয়ে এসছেন, এবং সেখানে সন্ত্রাসীরা একজনের ঘাড়ে চেপেছেন, যুদ্ধাপরাধীরা সেই অবস্থা থেকে দুরবস্থা ক্রিয়েট করছে। কিন্তু কাউকে না কাউকে একটুখানি উপরে উঠে হাতটা প্রসারিত করতে হবে। এবং আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার সে ক্ষমতা আছে, সে শক্তি আছে, সে সামর্থ্য আছে, ওনাকে এগিয়ে আসতে হবে। 10 বার ফিরিয়ে দিলে 11 বারের বারে আপনাকে নক করে তাকে রাজি করাতে হবে। কারণ উই নিড এ কোয়ালিফাইড গুড বিরোধী দল, এবং তার বিকল্প আমাদের আর নাই কিছু। দর্শক,
অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং আর্কিটেক্ট মোবাশ্বের হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমার দুই অতিথি বর্তমান সংকট নিয়ে কথা বলছিলেন এবং সংকটের যথারীতি সমাধান কিরকম হতে পারে। আশু সমাধান কেউই দেখছেন না যেভাবে চলছে, কেননা দুই নেত্রীর যে অনমনীয় অবস্থান সেটি আসলে সংকট সমাধানের কোনো ইঙ্গিত দিচ্ছে না। এবং গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এসছেন, রাষ্ট্রবিজ্ঞানীরা এসছেন, প্রত্যেকেই বলেছেন যে তারা আশু কোনো সমাধান কিন্তু আসলে আর দেখছেন না। আমার এক অতিথি আনোয়ার আলম চৌধুরী পারভেজ, তিনি বলছেন যে সমাধান হবে 3 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, এক সময় না এক সময় হবে। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্ষয়িষ্ণু অবস্থার মধ্যে আছে, শেষ পর্যন্ত যখন পরিবর্তন হবে বা একটা ভালো অবস্থায় বাংলাদেশ যাবে, তখন সুশাসন দেবার মতো কোনো ব্যক্তিবর্গ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন, তার পক্ষে কিন্তু এই রাষ্ট্রটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হবে। কারণ ততদিনে প্রতিষ্ঠানগুলো একেবারেই ভঙ্গুর একটা খারাপ অবস্থার মধ্যে আসবে। সেটি এখন মোটামুটিভাবে যিনি দেশ চালাচ্ছেন তিনিও অনুমান করতে পারছেন, আমরা ধারণা করি। আর সমাধানের জন্য অন্য কি উপায় থাকতে পারে সেটি আলোচনা করতে গিয়ে অনেকেই ইতিমধ্যেই বলেছেন প্রকৃতির কথা, সৃষ্টিকর্তার কথা, যে এইভাবে হবে না, সৃষ্টিকর্তাই হয়তো কোনো একটা পথ বের করে দেবেন। সেখানে আরেকটি নতুন সংযোজন হয়েছে আজকে, আর্কিটেক্ট মোবাশ্বের হাসান করছেন, যিনি দীর্ঘদিন বাংলাদেশের খেলাধুলার সঙ্গে যুক্ত, ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন, যে এই মুহূর্তে, এর আগে আমি বলেছিলাম যদি বাংলাদেশ ক্রিকেট দল ধারাবাহিক একটা সাফল্য পায় বিশ্বকাপে, এবং সেক্ষেত্রে হয়তো তারা একটা চাপ প্রয়োগ না করলেও তাদের এই সাফল্য হয়তো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পারে। কারণ আমরা দেখেছি যে বিরোধী দল যারা আন্দোলন করছেন, অবরোধ হরতালে ডাক দিয়ে চলেছেন, তারা একমাত্র তাদের মনটা নরম হয়েছিল বাংলাদেশ যখন ইংল্যান্ডকে পরাজিত করলো। 12 ঘন্টার জন্য তারা তুলে নিয়েছিলেন। ইজতেমার মতো যারা, তারা একটু ধর্মভিত্তিক রাজনীতি করেন বলে অভিযোগ রয়েছে, সেই ধর্মীয় আয়োজনও তাদেরকে কর্মসূচি থেকে এবার সরাতে পারেনি। শহীদ দিবস বা আমাদের 21শে ফেব্রুয়ারি তাদেরকে কর্মসূচি থেকে সরাতে পারেনি। নেত্রীর সন্তান মারা গেছে, সেটি তাকে কর্মসূচি থেকে সরাতে পারেনি। কিন্তু ইংল্যান্ডকে পরাজিত করতে পারাটা 12 ঘন্টার জন্য মানুষের মুখে স্বস্তি দিয়েছিল, আনন্দ করবার জন্য। এবং সেখানে তিনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট দল এখন একটা চাপ প্রয়োগ করতে পারে। সময় সামনে আছে, কোয়ার্টার ফাইনাল 19শে মার্চ ভারতের সঙ্গে। তার আগে যদি তারা চাপ প্রয়োগ করে যে দুই নেত্রী যদি সমাধানের পথ বের না করেন, তাহলে আমরা খেলব না। এবং এই কথা যদি ক্রিকেট দল বলে, তাহলে বাংলাদেশের জনগণ হয়তো, তিনি আশা করেন, এবং এটি হয়তো স্বাভাবিক হবে যে জনগণ হয়তো তখন ক্ষেপে উঠবে, ফুঁসে উঠবে বা তাদের পাশে দাঁড়াবে। দেখা যাক এটি কার্যকর করা সম্ভব হবে কিনা, বা এটির জন্য উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত মোবাশ্বের হাসান হবেন কিনা। তবে আসলে আমরা যে অসহায় বাংলাদেশের মানুষ, সেটি কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে আরো একবার ফুটে উঠল। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।